মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন কার্যকর, চলছে প্রবেশ মুখ বন্ধ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। 8টি রাস্তার মধ্যে আমরা 7টি টোটালি বন্ধ করে দিব। খাবারের ব্যবস্থাপনা যা আছে এটা হয়তো বা কারো কেনার প্রয়োজন হতে পারে, যিনি কিনবেন তাকে তার ঘরে খাবারটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কাউন্সিলরের। সমন্বয় আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল কিন্তু হব। জনস্বাস্থ্যমূলক কার্যক্রম সফলভাবে করতে পারলে তাহলে অবশ্যই সম্ভব। চট্টগ্রামে 2টি কোভিড পরীক্ষাগারে জমে আছে 5,000-এর বেশি নমুনা। পরীক্ষায় ধীর গতিতে সংক্রমণ বাড়ার শঙ্কা। সবাই ঘেঁষাঘেঁষি করে, কোনো সিরিয়াল মেনটেন করে না। 3 দিন আসার পরও পরীক্ষা করতে পারিনি। আমাদের নমুনার সংখ্যাটা অত্যন্ত বেশি, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা সুযোগ কম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু, তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। প্রাথমিক পর্যায়ে লন্ডন ও কাতার রুটে চলবে ফ্লাইট। এবার সীমিত আকারে হজ আয়োজনের কথা ভাবছে সৌদি সরকার, হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। নিয়মিত কোটার 20% মুসল্লি পেতে পারেন অনুমতি। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের শনাক্ত করবে কন্ট্রাক্ট ট্রেসিং অ্যাপ। কোভিড যুদ্ধে কার্যকর হাতিয়ার হয়ে ওঠার আশা। ঢাকার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ 7 জন দগ্ধ, অন্তত 2 জনের অবস্থা গুরুতর। ধসে পড়েছে বাড়ির দেয়াল। এবং আমপানের আঘাতে 3 সপ্তাহ পেরিয়ে ফের পানিবন্দী সাতক্ষীরার কয়েক হাজার মানুষ। স্থানীয়দের মেরামত করা বাঁধ ভেঙে আবারও ঢুকছে পানি, দুর্ভোগ চরমে। আজ মধ্যরাত থেকে রেড জোন হিসেবে পরীক্ষামূলকভাবে লকডাউন হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার। এর ফলাফলের উপরই নির্ভর করবে এলাকাভিত্তিক পরবর্তী পরিকল্পনার ভবিষ্যৎ। ঢাকা উত্তরের মেয়র বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় মানুষের মৌলিক চাহিদা মেটাতে থাকবে বিশেষ কর্মসূচি। সুবিধাবঞ্চিতদের জন্য থাকবে ত্রাণের ব্যবস্থা। তবে এত পরীক্ষা নিরীক্ষার আর সময় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। কয়েক ঘন্টা বাদেই চালু হচ্ছে রাজধানী ঢাকার পরীক্ষামূলক রেড জোন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না কেউ। খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে থাকবে বিশেষ ব্যবস্থা। বিশেষ পেশায় নিয়োজিত বাসিন্দাদের থাকবে আলাদা পাস, খোলা থাকবে জরুরি সেবা সার্ভিস। অসহায়দের খাদ্য সহায়তায় থাকবে আলাদা টিম। আর এই সবকিছুই নিয়ন্ত্রণ হবে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে। রেড জোনের যা সংজ্ঞা, যা ডেফিনিশন যেটা আছে, ওটি কিন্তু আমরা মেনে চলবো। যেরকম করে টোলার বাগটাকে যেটা করা হয়েছিল, সেই কনসেপ্টেই কিন্তু আমরা যেতে চাচ্ছি। আমরা ডিসকারেজ করব, কেউ যেন এখানে ঢুকতেও না পারে, এখানে বের হতেও না পারে। যাদের কাছে কেনার সামর্থ্য আছে কিন্তু পণ্য নাই, তাদের জন্য ভ্যান গাড়ি আমরা দিচ্ছি। আর যাদের ক্ষমতা একদম নাই, আমরা আমাদের কাউন্সিলর যারা আছেন, ওরা অলরেডি এলাকার কিন্তু ত্রাণের লিস্ট কিন্তু ওরা করে ফেলেছে। কিন্তু মোরওভার মেয়র বলেন, পুরো জোনিং পরিকল্পনার ভবিষ্যৎ নির্ভর করছে রাজাবাজারের এই প্রজেক্ট কতটুকু সফল তার উপর। তাই সমন্বয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। যেহেতু পরীক্ষামূলকভাবে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অনেক কিছু মিলতে নাও কিন্তু পারে বাস্তবতার সাথে। আমরা যদি না শুরু করি তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। সমন্বয়টা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। সমন্বয় আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল কিন্তু হব। এই জন্য আমি সমন্বয়ের উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, কালক্ষেপণ না করে প্রয়োজন কঠোর বাস্তবায়ন নিশ্চিত। এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সফলভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে লকডাউনের পাশাপাশি আমাদের কিন্তু এই জনস্বাস্থ্যমূলক কার্যক্রম, যার মধ্যে আছে আইসোলেশন করা, ট্রেসিং করা এবং কোয়ারেন্টাইন করা, এগুলো সফলভাবে করতে পারলে তাহলে অবশ্যই সম্ভব। সেখানে আর নতুন করে সংক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে সাধারণ মানুষের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন।
সাতিলা, নোভেল করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ কমাতে যে এলাকাভিত্তিক লকডাউন চালু হতে যাচ্ছে সেটি কিন্তু আজ মধ্যরাত থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে পূর্ব রাজাবাজার এলাকা দিয়ে। এবং আমরা আসলে এখন পর্যন্ত যেটি দেখছি যে আমি এই মুহূর্তে যেখানে আছি যে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজ, এই এলাকাটিতে মূলত একটি যে নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে এই স্কুলটিকে বাছাই করে নেওয়া হয়েছে। মূলত এই নিয়ন্ত্রণ কক্ষের মুখ্য ভূমিকায় থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও এই সমন্বয় কমিটিতে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর এবং নমুনা সংগ্রহকারী যে প্রতিষ্ঠান ব্রাক এবং যে পুলিশের প্রতিনিধিরা। মূলত আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এবং ঢাকা মহানগর পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা অর্থাৎ তেজগাঁও বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাতে কমপক্ষে 14 দিন এবং সর্বোচ্চ 21 দিন পর্যন্ত লকডাউন থাকতে পারে, এটি আসলে তাদের প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আর এছাড়াও যেন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে সেইগুলো যেন মেটানো যায়, সেই কারণে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন বলে তারা দাবি করেছেন। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকায় যেন সাধারণ মানুষ তারা যেন নিত্য প্রয়োজনীয় যে তাদের খাবার কিংবা পণ্য সেগুলো যেন সরবরাহ করা যায়, সেই কারণে জীবাণুমুক্ত করে একটি ভ্রাম্যমাণ ভ্যান তারা এই এলাকায় প্রবেশাধিকার তাদের থাকবে। সেটিতে মূলত একটি প্রতিষ্ঠান এটির আসলে যে সেই ব্যবস্থাপনায় কাজ করবে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় জনপ্রতিনিধি। তারা আসলে যেটি বলছেন যে এর ফলে আসলে যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বের হতে হবে না বলে তারা দাবি করেছেন। এছাড়া যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য সরকারি সহায়তা থাকবে এবং সরকারি সহায়তার মাধ্যমে তাদের জন্য খাবার সহ অন্যান্য জিনিসপত্র যে সংস্থান করা হবে। তবে আসলে যে সার্বিক বিষয়টি নিয়ে আসলে আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা বা অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাকরিরত অবস্থায় আছেন তাদের মধ্যে। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এখানকার মানুষের জন্য বাইরে যেতে না হয় সে কারণে কিন্তু যে নমুনা সংগ্রহের জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে এখানে। আমার পিছনে সেই বুথটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরিকল্পনা হচ্ছে যে আগামীকাল থেকে দৈনিক 30 জনের নমুনার সংগ্রহ করা হতে পারে এই বুথ থেকে, এবং এই বুথের মাধ্যমে কিন্তু যে ব্রাকের মাধ্যমে কিন্তু এই বুথের যে নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। তবে যে একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই কিন্তু যে সাধারণ মানুষ যেহেতু আগামীকাল থেকে লকডাউন কার্যকর হতে যাচ্ছে সে কারণে বাড়তি বাজার করা বা বাজারের মধ্যে বা জিনিসপত্র কেনার মধ্যে তাদের মধ্যে এক ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার সবশেষ খবরাখবর। সাতিলা। চট্টগ্রামে 2টি কোভিড পরীক্ষাগারে জমে আছে 5,000-এর বেশি নমুনা। এতে নমুনা দিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এক সপ্তাহেও পরীক্ষার ফলাফল মিলছে না। এমন ধীরগতির কারণে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় ল্যাব কম হওয়ায় এই অবস্থা বলে জানান সিভিল সার্জন। জাকাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের দৃশ্য এটি। কোনো রকম দূরত্ব না রেখে হুড়ুহুড়ি করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। যাদের ভাগ্য সহায় হচ্ছে তারাই নমুনা দিতে পারছেন, বাকিদের ফিরতে হচ্ছে হতাশ হয়ে। লাইন ধরছি, নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়ার পরে দেখি ওখানে বিক্রি আসছিল সিরিয়াল লাইন, যার মনে যে এরকম একটা একজনের সাথে লাগিয়ে থাকছে। লাইন ধরে দাঁড়াতে হয়, সবাই ঘেঁষাঘেঁষি করে, কোনো সিরিয়াল মেনটেন করে না। 3 দিন আসছি, 3 দিন আসার পরও পরীক্ষা করতে পারিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সিবাসু, বিআইটিআইডি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মোট নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে 600 থেকে 650, কিন্তু প্রতিদিন নমুনা সংগ্রহ করা হয় 1000-এর বেশি। নমুনা দিতে পারলে যে ভোগান্তি থেকে রেহাই মিলবে তা কিন্তু নয়। এবার অপেক্ষার পালা রিপোর্টের জন্য। চট্টগ্রামে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগছে 7 থেকে 8 দিন, কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। আমরা যে চিত্র পাচ্ছি সে চিত্রটা হচ্ছে কমপক্ষে 1 সপ্তাহ আগের। সে কারণে আমরা আজকের দিনের কি পরিস্থিতি সেটা বুঝে উঠতে পারছি না। ফলে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যেই রোগীগুলো ভর্তি আছে তাদের ঠিকমতো রিলিজ করা যাচ্ছে না। গত মাসের শেষ সপ্তাহে ল্যাব প্রধান সহ 5 জন টেকনিশিয়ান আক্রান্ত হয়। 6 দিন বন্ধ রাখতে হয় বিআইটিআইডি পরীক্ষাগার। এর ফলে কয়েক হাজার নমুনা আটকে আছে। আমাদের নমুনার সংখ্যার হার অত্যন্ত বেশি, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা সুযোগ কম। আমরা ঢাকার সাথে যোগাযোগ করছি, প্রায় 3000 স্যাম্পল আমরা সেখানে পাঠাবো। ফলাফল পেতে ধীরগতির কারণে আক্রান্ত রোগী আরও বেশি মানুষকে সংক্রমিত করছে বলে মনে করছেন চিকিৎসকরা। যথাসময়ে রিপোর্ট পাওয়া না গেলে আর্লি ডিটেকশন হয় না,
আর্লি ডিটেকশন না হলে আর্লি আইসোলেশন, প্রপার ট্রিটমেন্ট, কন্ট্রোল অফ দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ হয় না। গত ২৬শে মার্চ থেকে চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার চলছে। সবশেষ তথ্য অনুযায়ী এখানকার ল্যাবগুলোতে প্রায় ৩৫,০০০ নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে ৪,০০০-এর বেশি পজিটিভ রিপোর্ট এসেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে সিআরবি রেলওয়ে হাসপাতাল এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাথীলা। বন্দরনগরী চট্টগ্রামে একদিকে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু আবার যারা আশঙ্কা বা উপসর্গ রয়েছে তারা যেমন নমুনা দিতে গিয়ে তাদেরকে ভোগান্তি পড়তে চরম। আমি আজকেও দেখেছি একজন লোককে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নমুনা দেওয়ার জন্য। সেসব ভোর 7টা বা তারও আগে থেকে জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা সেখানে গিয়ে তারা নমুনা দেওয়ার জন্য দীর্ঘ লাইনের পর লাইন অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। 12টার পর আর নমুনা সংগ্রহ করা হবে না। এর ফলে যারা ভোররাত থেকে দাঁড়িয়েছে তারা নমুনা দিতে পারেনি, তারা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করছে। এবার আসেন পরীক্ষার দিকে। চট্টগ্রামে কিন্তু পরীক্ষার যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই রিপোর্টটা আসছে 5 থেকে 8 দিন পর। তাহলে বলা চলে চিকিৎসকরা বলছেন এইসব যে রুগী যারা নমুনা পরীক্ষার জন্য দিয়েছিল তারা কিন্তু আরও বেশি মানুষকে সংক্রমিত করছে। এদিক দিয়ে রয়ে গেল নমুনা জট। এবার আসি যে রুগীদের চিকিৎসা ব্যবস্থা। চট্টগ্রামে ডেডিকেটেড হাসপাতাল যে রয়েছে, আপনারা জানেন 70 লাখ নগরবাসী এই নগরে রয়েছে, তার পাশাপাশি 1 কোটির মানুষ হচ্ছে আশপাশের জেলাগুলি, উপজেলাগুলিতে এবং অন্যান্য জেলাগুলিতেও চিকিৎসা নিতে আসছে। এখানে কোভিড হাসপাতাল রয়েছে মাত্র ডেডিকেটেড 3টি, যেখানে শয্যার সংখ্যা 330। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি রেলওয়ে হাসপাতাল, সেটি নতুন শয্যা 10 থেকে 12 শয্যা রয়েছে, তবে কোনো আইসিইউ নেই। আইসিইউ রয়েছে মাত্র 10টি, যেখানে মৃতের সংখ্যা 100 পেরিয়ে গেছে এবং শ্বাসকষ্টে উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে মারা গেছে আরও কয়েকশো মানুষ। আসলে বলা চলে স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা ভর করেছে চট্টগ্রামে। আপনি জানেন বন্দরনগরী দ্বিতীয় রাজধানী ঢাকার পরে এই নগরীর অবস্থান, কিন্তু তারপরে কিন্তু স্বাস্থ্যখাতটা চরম একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এখানে কোনো ডেডিকেটেড হাসপাতাল সেগুলো আইসিইউ মাত্র 10 বেড, যেখানে রুগীর সংখ্যা 4000-এর বেশি, মৃতের সংখ্যা 100 এবং প্রতিদিনে কিন্তু আশঙ্কাজনক হারে রুগী বাড়ছে। সেই অনুযায়ী স্বাস্থ্যসেবা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। তো বলা চলে চট্টগ্রামের যে স্বাস্থ্যসেবা সেটা একটা ভঙ্গুর অবস্থান রয়েছে। একদিকে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে, অন্যদিকে তাদের যে নমুনা দেবে সেখানে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেই নমুনার যে পরীক্ষা সেটা 8 দিন পেরিয়ে যাচ্ছে, এবং যে আক্রান্ত হচ্ছেন তাকে চিকিৎসা ব্যবস্থাও দেওয়া যাচ্ছে না। সর্বশেষ গতকাল রাতে পজিটিভ এসেছেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। আসলে বলা চলে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলে এবং আশঙ্কা পর্যায়ে রয়েছে। তা আমরা কথা বলছিলাম চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা বলছেন যারা দাবি তোলা হয়েছে চট্টগ্রামে আইসিইউ সমৃদ্ধ হসপিটাল করতে হবে একাধিক, এবং যেসব হসপিটাল এখন তারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছে সেগুলি চিকিৎসা সেবা চালু করতে হবে, এবং আরও যেগুলি হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে সেগুলোতে আইসিইউ নিশ্চিত করতে হবে। এবং আসলে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা দিকে যাচ্ছে না। মানুষ ধুকে কষ্ট পাচ্ছে, এমন একটা ভোগান্তির মধ্যে পড়েছে এই নগরবাসী। আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু সাধারণ মানুষ আন্দোলন করছে, তারা মানববন্ধন করেছে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, যারা তাদের যে নমুনা সংগ্রহ সেটি বাড়ানোর জন্য এবং পরীক্ষার হারটি বাড়ানোর জন্য, কিন্তু কোনো কিছু আগাচ্ছে না। আপনারা জানেন যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়, যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাহলে যে নমুনা সংগ্রহের যে হার, সক্ষমতা রয়েছে মাত্র নমুনা পরীক্ষার 600 থেকে 650, যেখানে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে 1000-এর বেশি। আর ফলে কিন্তু আসলে নমুনার জটটি সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সাথীরা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে একদিকে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং যারা উপসর্গ নিচ্ছে তাদেরকে যে নমুনা দিবে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, অপরদিকে চলছে নমুনা পরীক্ষার ধীরগতি এবং চিকিৎসায় অব্যবস্থাপনা। এর মধ্যে দিয়ে 70 লাখ নগরবাসীর এই দিনটি চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বরিশালে কোভিড হাসপাতালগুলোতে নমুনা জটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। বরিশালে 1 মাসে 10 গুণের বেশি বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মে মাসের প্রথম সপ্তাহে জেলায় 11 এবং বিভাগে 28 জন কোভিড রোগী ছিলেন। আর জুনের প্রথম সপ্তাহে এসে জেলায় 246 আর বিভাগে 335 জন আক্রান্ত। স্বাস্থ্যবিধি না মানায় এই পরিস্থিতি বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। মাহমুদুর নবীর ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 1 জুন থেকে বরিশাল জেলায় গড়ে প্রতিদিন অর্ধশত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করা এবং লঞ্চের ডেক শ্রেণীতে গাদাগাদি করে যাতায়াত করার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকেই। আর সংক্রমণ ঠেকাতে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
গত 12 এপ্রিল বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 31 মে পর্যন্ত 50 দিনে জেলায় মোট আক্রান্ত হয়েছেন 319 জন। গড়ে দৈনিক সংক্রমণের হার 6.38 জন। আর 1 জুন থেকে 6 জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 296 জন। গড়ে সংক্রমণের হার প্রায় 50 জন। স্বাস্থ্যবিধি না মেনে বেশিরভাগ মানুষ ইচ্ছেমতো চলার কারণে সংক্রমণ বেড়েছে বলে মনে করেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। যেহেতু ব্যাপক হারে এটা বেড়ে গেছে আমাদের রোগীর সংখ্যা, এজন্য আমাদের অবশ্যই ঘরে থাকাটা কিন্তু খুব জরুরি। ঈদের সময় প্রচুর সংখ্যক লোক ঢাকা এবং অন্যান্য জেলা থেকে বরিশালে এসেছে। তারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিধি সেটা কেউই মানেন না। করোনা থেকে রক্ষার জন্য প্রশাসনকে কঠোর হবার দাবি সুশীল সমাজের। আপনারা যদি প্রয়োজন মনে করেন আবারও লকডাউনে ফিরে আসুন। বরিশালবাসীকে যদি বাঁচাতে হয় তাহলে এর কোনো বিকল্প আমি খুঁজে পাচ্ছি না। তবে জেলা প্রশাসন বলছে নাগরিকদেরও সচেতন হতে হবে। শুধুমাত্র বরিশালকে নিয়ন্ত্রণ করলে হবে না, সদরঘাটকে নিয়ন্ত্রণ করতে না পারলে বরিশালে রোগীর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের জন্য আরো ভয়ানক দিন অপেক্ষা করছে। বরিশাল জেলায় এখন পর্যন্ত আক্রান্ত 617 জন, মৃত্যু হয়েছে 7 জনের। আর বিভাগে আক্রান্ত 994, মারা গেছেন 20 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরও থাকছে। কোভিড পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে রাজস্ব আদায়। প্রকল্পে অপচয় বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের, দুর্নীতি রোধে ব্যবস্থার অঙ্গীকার। আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিভিল এভিয়েশন। প্রাথমিক পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে চালু করা হবে ফ্লাইট। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখায় এখনই বাকি রুটগুলোতে ফ্লাইট চালু করা যাচ্ছে না। কাতারেও শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলো। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও এর কঠোর নিয়ম মেনে বিমান সংস্থাগুলোকে ফ্লাইট পরিচালনা করতে হবে। গত 21শে মার্চ থেকে চীন ছাড়া সব রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। আশা করি যে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা ফ্লাইট পরিচালনা করতে সম্ভব হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কাতার এয়ারলাইন্স সহ আরও কিছু সীমিত সংখ্যক ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে এবং ফ্লাইট চালু হলে সেগুলি আন্তর্জাতিক মানের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলি মেনটেন করেই ফ্লাইট চালু হবে এবং সেই ব্যাপারে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমরা সম্পূর্ণ ব্যবস্থা প্রস্তুতি গ্রহণ করেছি। দেশে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় রোগীদের সংস্পর্শে আসাদের শনাক্তে কন্ট্রাক্ট ট্রেসিং অ্যাপ চালু করছে সরকার। এই অ্যাপ সংকটের প্রযুক্তিগত সমাধানের একটি অংশ বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। করোনা যুদ্ধে এটি কার্যকর হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মোমোর রিপোর্ট। করোনার বিস্তার রোধে সবচেয়ে জরুরি সংক্রমণের উৎস অনুসন্ধান। এই কাজটিকেই বলা হয় কন্ট্রাক্ট ট্রেসিং, যাকে মোটা দাগে বলা যায় সংস্পর্শের মানচিত্র। আর তা করতে একটি পরীক্ষামূলক অ্যাপ চালু করেছে আইসিটি বিভাগ। করোনা ট্রেসার বিডি নামে অ্যাপটি দেশের কোটি মোবাইল ব্যবহারকারীর মাধ্যমে সংক্রমিত ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ করবে। অ্যাপটি ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দেবে তিনি করোনা আক্রান্ত কারো কাছাকাছি ছিলেন কিনা, পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কারা তার সংস্পর্শে এসেছিলেন জানা যাবে তাও। এই অ্যাপ্লিকেশনটি যদি ডাউনলোড করা থাকে তাহলে তার লোকেশন এবং ব্লুটুথটি যদি অন করা থাকে তাহলে সে তার আশপাশে কাছাকাছি 1 মিটারের মধ্যে 15 মিনিট সময় ধরে কেউ যদি আসে তাহলে তার সেই রেকর্ড ইনফরমেশনগুলো হিস্ট্রিটা আমাদের সেন্ট্রাল ডেটাবেজে থাকবে। ফলে সেই ব্যক্তি যদি 2 দিন পরে বা 5 দিন পরে যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার কাছাকাছি গত 7 দিন বা 15 দিনে কারা এসেছিল সেটি আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা তথ্যটি পাবো। এছাড়া আক্রান্ত ব্যক্তি বার্তা পাঠিয়ে নিজের সংস্পর্শে আসাদের সতর্ক করতে পারবেন। এতে করে সামাজিক সংক্রমণ প্রতিরোধ অনেকটাই সহজ হবে। কাউকে যদি মনে হয় ঝুঁকিপূর্ণ, তার মধ্যে লক্ষণ উপসর্গ রয়েছে এবং তার নমুনা পরীক্ষা করা প্রয়োজন, সেই অ্যালার্টটা তিনি পাবেন।
নতুন অ্যাপটি ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আমার ফোন যদি আমাদেরকে অ্যালার্ট দিয়ে দেয় যে ইনি আক্রান্ত বা এই এলাকায় এত ভাগ আক্রান্ত, তাহলে জীবন চলাচল করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের অনেক সুবিধা হবে আর কি, যেহেতু সরকার চালু করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তৈরি হয়েছে বলে অ্যাপটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। There is one screen in the app. এই স্ক্রিনটাতে আপনার করোনা রিলেটেড স্ট্যাটাসটা সবসময় আপডেট হবে। আমরা অনুরোধ করব যে আপনারা অবশ্যই অন এ রেগুলার বেসিস, এট দ্য মিনিমাম অন এ ডেইলি বেসিস এই স্ক্রিনটা চেক করবেন আপনার স্ট্যাটাস দেখার জন্য। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক দেশে চালু হয়েছে এ ধরনের অ্যাপ। ইবোলা মহামারীর সময়ও অ্যাপটি ব্যবহার করা হয়েছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোভিড পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আর এজন্যই প্রকল্পে অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। পরিকল্পনা মন্ত্রীও বলছেন দুর্নীতি রোধে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। সানবীর রূপলের রিপোর্ট। বিভিন্ন মেডিকেল কলেজে সরঞ্জাম নিয়ে দুর্নীতির খবর গেল বছর সংবাদের শিরোনাম হয়। করোনাকালেও স্বাস্থ্য খাতের কেনাকাটায় প্রকল্পের অনিয়ম পিছু ছাড়েনি। এছাড়া শেষ কয়েক বছরে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ড কিংবা পর্দা কেলেঙ্কারির খবরও অজানা নয়। প্রকল্পের এমন অপচয় দুর্নীতির খবর মাঝে মধ্যেই হয়ে ওঠে টক অফ দি কান্ট্রি। এমন বাস্তবতায় করোনার এই সংকটের মধ্যেই 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। 8.2% উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেই বাজেটের সম্ভাব্য আকার 5,57,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 34,000 কোটি টাকা বেশি। এর মধ্যে 1058টি প্রকল্পের জন্য 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আগের বছরের চেয়ে প্রকল্প কমানো হয়েছে 506টি। প্রকল্প সংখ্যা কমলেও বরাদ্দ বেড়েছে। টিআইবি বলছে বাজেটের সুফল জনগণকে দিতে হলে দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে আপোষহীন। বাজেট হতে হবে সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী এবং সত্যিকার অর্থেই দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করে বাজেট পরিকল্পনা করা এবং বাজেট বাস্তবায়ন করা। একদিক থেকে সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন প্রকল্পের অনিয়ম রোধে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দিলে অপচয় কমবে। আন্তর্জাতিক মানদণ্ডে কিভাবে সরকার যেতে পারেন সেরকম একটি কাঠামো চিন্তা করা দরকার। তৃতীয় পক্ষের জায়গা থেকে এই সমস্ত প্রকল্প মূল্যায়ন এবং সেখান থেকে অপচয় রোধ করবার পদক্ষেপ নেওয়া দরকার। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন অর্থ ব্যয়ে আরও সতর্ক থাকবে সরকার। বালিশকাণ্ডের কথা বললেন, আমাদেরকে ওইটা আঘাত করেছে। আপনাকে ব্রেকডাউন দিতে হবে, এর ফলে আমরা কিছুটা ওইগুলাকে আমরা একটু বোধহয় আটকাতে পারছি। করোনা সংকটের মধ্যে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি চাঙ্গা রাখতে নতুন বাজেট কতটা জনকল্যাণমুখী হবে তা নির্ভর করছে বরাদ্দ ও বাস্তবায়নের সমন্বয়ের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন 6 মাসের জন্য বাজেট ঘোষণার প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি করোনাকালীন বিশেষ বাজেট ঘোষণারও আহ্বান জানান। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে 2020-21 অর্থ বছরের বাজেট ভাবনা কেমন হবে তা নিয়ে কথা বলেন তিনি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে সারা বিশ্বে, তাতে করে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যেটাকে আমরা গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, সেটার লক্ষণগুলো খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ইতিমধ্যে। 2021 অর্থ বছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তাই এবারের বাজেট হতে যাচ্ছে কাল্পনিক কাগুজে বাজেট বলেই আমরা সন্দেহ করছি, আশঙ্কা করছি। বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন করোনা কালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হবে না, করতে হবে বিশেষ বাজেট। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা, কারণ করোনার পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্য অর্জিত হবে না। ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত 7 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, ভোর 5টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার আতিকুর রহমানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোতলা ভবনটির একাংশ ধসে পড়ে। একই সঙ্গে ঘরের ভেতর আগুন লেগে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ দগ্ধ 7 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদেরকে জাতীয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, আগুনে লিটনের শরীরে ৪৫%, ইমরানের ৩৬, শান্তার ২৬% দগ্ধ হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান তিনি। এদিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আমি একটা শব্দ পাইলাম, এমন শব্দ পাইছি মনে হয় পৃথিবী একবার গায়েব হয়ে গেল। রুমের থেকে বেরোইছি, বেরিয়ে দেখছি কি যে এই পাশের ওয়ালগুলো সব ভেঙে পড়ছে। সিলিন্ডার রান্না করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটেছে। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার ৩ সপ্তাহ পর সাতক্ষীরায় নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পূর্ণিমার জোয়ারের পানির চাপে আবার ভেঙেছে স্থানীয়দের মেরামত করা বাঁধ। উদাসীন পানি উন্নয়ন বোর্ড। তবে জেলা প্রশাসক জানান, বাঁধ পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। এখনো শুকায়নি ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত। সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। দুর্ভোগ চরমে। উপকূলবাসী জানান, ভিটেমাটি, ফসলি জমি ও মাছের ঘের বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বেশ কিছু বাঁধ মেরামত করেন তারা। কিন্তু পূর্ণিমার জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়ছে পানি। নতুন করে পানিবন্দী আশাশুনি উপজেলার হাজরাখালী, কুড়িকাউনিয়া, হরিষাখালী ও শ্যামনগর উপজেলার কাশিমারি এলাকার কয়েক হাজার মানুষ। লোনা পানি ঢুকে দেখা দিয়েছে খাবার পানির সংকট। এখন আমরা রাস্তার উপরে আছি, খুব কষ্ট। ঘরের ভিতরে মাজা সমান, কোনো ঘরে হাইটের সমান পানি অবস্থা আছে। আমাদের ইনকাম সোর্স সবকিছুই বন্ধ, ঘের বাড়ি সব ভাসি গেছে। এখন কারোর বাড়ি গেলে কেউ এক মুঠো চাল দিতেছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, কিছু বালুর বস্তা দিয়ে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কিছু বস্তা দিয়ে তারা পার পেয়ে গেছে, আর কোনো তাদের যোগাযোগ নাই। এখন তারা ফোন করলে ফোন ধরে না। অক্ষত হচ্ছে যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো যাতে টেকসই বাঁধ হয় সেই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে, সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে। সেনাবাহিনী যত দ্রুত এখানে কাজ করবে। গত 20 মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রায় 30টি পয়েন্টে 57.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 11টি পয়েন্টে সেনাবাহিনী ও বাকি স্থানে পানি উন্নয়ন বোর্ডের মেরামতের কাজ করার কথা রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচারিত হতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক, প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর। আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 9 জুন 2020, 26 জ্যৈষ্ঠ 1427। তথ্য পরিবেশনের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। কোভিড-19 চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-19 চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না, কারণ তা বাজারে অক্সিজেন সিলিন্ডারে কৃত্রিম সংকট তৈরি করবে এবং হাসপাতালের মুমূর্ষু রোগীর অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবে, যা কারোরই আমাদের কাম্য নয়। অক্সিজেন থেরাপি প্রত্যেক মিনিটে কত লিটার বা কত ml বা মিলিলিটার অক্সিজেন যাবে, এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন এবং একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। অক্সিজেন সিলিন্ডার বাসায় দক্ষ চিকিৎসক এবং টেকনোলজিস্ট ব্যতীত ব্যবহার না করি এবং বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুত করা থেকে বিরত থাকি। কারণ আপনার নিকট কোনো আত্মীয় হয়তো হাসপাতালে আপনার এই মজুত রাখার জন্য, আপনার নিকট কোনো আত্মীয় বা নিকটজন হাসপাতালের এই অক্সিজেন সংকটে ভুগতে পারে এবং তার অন্য কোনো অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই আপনারা
আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মেডিকেল জিনিসপত্র বাসায় অযথা মজুত করবেন না। আমরা তথ্যের দিকে আসি। আজকে নতুন আরেকটি সরকারি ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর, এবং আমাদের বর্তমানে ল্যাবরেটরি 56টি, তার মধ্যে পরীক্ষা হয়েছে 55টি ল্যাবে। মোট পরীক্ষা হয়েছে 14,664টি 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,25,595টি। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন, এবং শনাক্তের হার 21.62%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,336 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 12 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 2 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 10 জন, এবং 71 থেকে 80 বছরের মধ্যে 8 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা বিভাগে 28 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 557 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 216 জন। এ পর্যন্ত আইসোলেশনে 12,428 জন, এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 4,535 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 7,893 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,602 জন, এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,036 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,06,027 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,49,389 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,638 জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। সরকারি উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন জন্য প্রতিষ্ঠান আছে 629টি। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তরের 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,600টি। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি, এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,57,875টি। বর্তমানে মজুদ আছে 2,51,267। এখানে উল্লেখ করতে চাই, ইতিমধ্যেই আমাদের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। আজকে উল্লেখ করতে চাই দুটি প্রতিষ্ঠান, পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন। তারা ইতিমধ্যেই সরকারি বিভিন্ন হাসপাতালে 20,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অনুদান হিসেবে দিয়েছেন, এবং আরও 10,000 দেওয়ার প্রস্তুত গ্রহণ করছেন। ধন্যবাদ জানাই এই দুটি প্রতিষ্ঠানকে। 24 ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে 1,69,637টি, এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,97,754টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,295 জন। গত 24 ঘন্টায় আরও 4 জন নতুন সংযুক্ত হয়েছে। স্বেচ্ছাসেবী ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম গত 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,139 জন। এর মধ্যে বিমানবন্দরে 487 জন, স্থলবন্দরে 461 জন এবং সমুদ্র বন্দরে 191 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,11,667 জন।
বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। স্বাস্থ্য অধিদপ্তর অনেকগুলো গাইডলাইন তৈরি করেছে কোভিড-19 বিষয়ক। এর মধ্যে জনসচেতনামূলক উপকরণ আছে এবং শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদকৃত বই প্রস্তুত করা হয়েছে। এই সকল উপকরণ এবং গাইডলাইনগুলো www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে পাওয়া যায়। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,654 জন। এ পর্যন্ত 3,64,196 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 298 জন এবং এ পর্যন্ত 9,970 জন। বিশ্ব পরিস্থিতি 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,31,296 জন এবং এ পর্যন্ত 69,31,000। মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় বিশ্বে 3,669 জন এবং এ পর্যন্ত 4,857 জন। এই তথ্যগুলো আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে আবারও একই কথা বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্য সদস্যবৃন্দকে সুরক্ষিত রাখুন এবং সবচেয়ে কার্যকরী সুরক্ষার উপায় সবসময় বাইরে বের হলেই মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব 5 ফুট বজায় রাখতে পারলে ভালো, তবে কমপক্ষে অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলা। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন। গর্ভবতী মা, অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল দৃঢ় রাখবেন এবং সকলেই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কারণ সুস্থতার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা দুইটি সমানভাবে প্রযোজ্য। একটিকে বাদ দিয়ে মানুষ সম্পূর্ণ সুস্থ হতে পারে না। কাজে সুস্থতা এবং স্বাস্থ্য বলতে যেমন শারীরিক সুস্থতা তেমন মানসিক সুস্থতাও। সবাই ভালো থাকবেন, নিয়মগুলো মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারের সকলকে সুরক্ষিত থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।